তো আমরা থার্স্ট প্রপালশন পড়াচ্ছিলাম গতকাল। প্রপেলার টাইপ প্রপালশন সিস্টেম, টার্বোজেট প্রপালশন সিস্টেম, তারপরে টার্বো প্রপেলার, এটা আমরা আলাপ করছি। এটা প্রপেলার থাকবে, বাড়তি তোমার টার্বোজেট সুবিধা হবে যখন অবজেক্টের স্পিড 0, তখন এটা যদি তুমি বইতে পারো তাহলে এখানে কিছু ইয়ার বাতাস ঢুকবে, তাই না? তাহলে এটা কাট পারতেছে। বড় বড় ক্রাফট তোমার এয়ারক্রাফট, তারপর প্রপেলার। এই প্রপেলারকে যে তুমি একটা কাউলিং দিয়ে ঢেকে দাও তাহলে হয়ে গেল তারপর ফ্যান। স্বাভাবিকভাবে তখন এই ডায়ামিটারটা কমে আসে, এই ফ্যান। এই তুমি দেখতেছো বিভিন্ন বড় বড় এয়ারলাইনারে তারপর ফ্যান ডিস্টার্ব। এটা মনে আমাদের দেশের রিজন সম্ভবত, এটা না নভোয়ার। Subsonic aircraft, turbofan, aerodynamically more efficient. Low engine noise. Low engine noise এর কারণ হচ্ছে এই যে ফ্যান দিয়া যে এই বাতাসটা এই দিক দিয়ে যে বের হয়ে যায়, এই কারণে এর সাউন্ডটা এখানে কম বের হয়, ওই জন্য একটু কম সাউন্ড। তারপর রিল সাউন্ড। র্যামজেট হচ্ছে কোনো রোটেটিং পার্সন, পুরো এটা ডাক্ট ইঞ্জিন, পিওর ডাক্ট ইঞ্জিন। কম্প্রেস করা হচ্ছে র্যাম কম্প্রেশন, ডিফিউজার, একটা দুটো অংশ, একটা সনিক ডিফিউজার, সুপারসনিক, একটা সাবসনিক। যেভাবে ডিজাইন করা দরকার মনে রাখবা। আমরা জানি এরিয়া বাড়লে ভেলোসিটি কমে, প্রেসার বাড়ে, দ্যাট ইজ ফর সাবসনিক। সুপারসনিকে তার এরিয়া কমলে প্রেসার বাড়ে, সনিক আবার এরিয়া বাড়লে প্রেসার বাড়ে। তাহলে এখান থেকে একের অধিক ম্যাক নাম্বার, মনে করো 2 ম্যাক নাম্বার, একে কিছু কম্প্রেশন হইল, আবার আরো কম্প্রেশন। এই কম্প্রেসড এয়ার চলে গেল কম্বাসন চেম্বারে, ফুয়েল স্প্রে হইলো, কম্বাসন হইলো, কোরাস কম্বাসন। এখানে অবশ্যই একটা নোজল থাকতে হবে ভেলোসিটি তৈরি করার জন্য। প্রেসারটাকে কনভার্ট করবো, হয়ে গেল র্যামজেট। ইউটিউবে এগুলি পাওয়া যায়, দেখবো যে ক্রাফটের নিচে লাগা সার্টেন স্পিডে উঠতে হবে। পরে তারপর সে এটা চালু। At supersonic flight speed above Mach 2, the ramjet engine becomes attractive for flight within the atmosphere. Within the atmosphere, এই যে এয়ার ঢুকতেছে, এটা অ্যাটমসফিয়ার বাইরে যাইতে হবে। The compressor and the turbine are not necessary as the entire compression depends only on ram compression. Compressor যদি না লাগে, turbine লাগে। The air entering the unit with supersonic velocity is slowed down to the solid value in the supersonic diffuser. Supersonic it is subsonic. The air is next raised to ignition pressure by ram effect in the subsonic diffuser. In the combustion, the fuel is injected through injection nozzles. The fuel air mixture is then ignited by means of a spark plug, and combustion temperatures of the order of 2000 Kelvin. The pressure energy of the hot gases is converted into kinetic energy in the nozzle, and the gases are exhausted to the atmosphere at a value which is positively in excess of their entry. এখানকার velocity আর এখানকার velocity. The jet action provides the necessary forward thrust to the এখানে actually MV দুইটা চেঞ্জ হতো, ঠিক আছে?
চেঞ্জ অফ মোমেন্ট। রকেট, রকেট তুমি অ্যাটমসফিয়ারও চলতে পারবে, অবশ্যই অ্যাটমসফিয়ার হয়ে অ্যাটমসফিয়ার বাইরে যাবে, কিন্তু এই রকেট মূলত অ্যাটমসফিয়ার বাইরে যাবে, অর্থাৎ চিন্তা করতে হবে অ্যাটমসফিয়ারের বাইরে। তার মানে অক্সিজেন, এয়ার তুমি পাচ্ছ না, ওইটাকে নিতে হবে। এয়ারের মূল জিনিস হচ্ছে অক্সিজেন। A rocket engine does not use surrounding air as oxidizer, and the oxidizer are carried into the body of the unit which is to be propelled. Fuel and oxygen together are usually called propellant. Propellant, অনেক ধরনের propellant, oxidizer, সব কিছু propellant, oxidizer propellant, fuel propellant, catalyst, তারপর যদি কোনো ইনার্ট অ্যাডিটিভ লাগে সব propellant, যা নিবা সেটা propellant, কোনো propellant contains an oxidizing agent and combustible matter in a single substance, solid rocket fuel. অনেকে এসব মিলিয়ে কাজ করবে, একটা আগুন ধরাই দিল একটা সলিড জিনিসের মধ্যে পড়ে গেল, একটাই কপি, ওটার মধ্যে সবই আছে, পিকচার করা আছে। আমরা ছোট একবার একটা কাজ করছিলাম, যা একটু রিস্কি। অক্সিডাইজার ফুয়েল আলাদা, অক্সিডাইজার লিকুইড, ফুয়েল সলিড, এটা আলাদা, হাইব্রিড। বঙ্গবন্ধু স্যাটেলাইট, রকেট লঞ্চ, বিকেল আছে, এগুলো বলছি। এখানে মার্লিন ইঞ্জিন ফার্স্ট স্টেজ, সবগুলাই মার্লিন, প্রথমে হচ্ছে 9টা, সেকেন্ড স্টেজ হচ্ছে একটা। তাহলে আমাদের এটা হচ্ছে মার্লিন, এটা একটু দেখাচ্ছে। লিকুইড অক্সিজেন LOX, পেল ব্লু, ডেন্সিটি 1141 kg per meter cube, freezing point -218, boiling point -182, তাহলে 182 তে গেলেই সে গ্যাস হয়ে যাবে, হিট দিতে হবে। রকেট গ্রেড কেরোসিন, যেটা আবার RP1, লোয়ার স্পেসিফিক ইম্পালস দেন লিকুইড হাইড্রোজেন, তবে হাইড্রোজেন ইম্পালস যদিও কম, চিপার, স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, লেস এক্সপ্লোশন হ্যাজার্ড, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সপ্লোশন হ্যাজার্ড কেরোসিনে কম। ডেন্সার, লো ভেপর প্রেশার নিডস ইনার্ট গ্যাস ফর প্রেসারাইজেশন, গ্যাস ভেপর প্রেশারটা কম, ওই জন্য ওইটাকে হয়তো আমাদের বের করে আনতে হবে, প্রেসারাইজ করে ওইটাকে বের করে আনতে হবে। এইটা হচ্ছে আমাদের ফাইলটা টোটাল, এটা ঠিক আছে, টোটাল জিনিস হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এইখানে দেখতেছি ইঞ্জিন, তার মানে এইটা এই অংশটা খুলে যাবে, এইটা যাবে সেকেন্ড স্টেজ। এখন এই স্পেসএক্স এর এই ফার্স্ট স্টেজ ইঞ্জিনটা রিইউজেবল, এটা আবার ল্যান্ড করে, মনে করো তোমাদের পাতটা দেখাই, এই যে যাচ্ছে লিফট অফ, যাচ্ছে ইগনিশন বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গিয়ে এই ফার্স্ট স্টেজটা সেপারেট হয়ে গেল, এই অংশটাই তোমার ব্যাক করবে সাকসেসফুলি, বঙ্গবন্ধুটাও ব্যাক করছে, এইটা ব্যাক করবে, এইটা যাবে, এটা সেপারেট হওয়ার পর এটা আগুন ধরবে, মানে ফ্লেম হবে, ইগনিশন হবে, এটা ফেয়ারিং খুলে ফেলবে, কারণ পরবর্তীতে তোমার যেহেতু রেজিস্ট্যান্স কম, ফেয়ারিং হচ্ছে, যারা অ্যাডারেস করো মানে স্ট্রিম লাইন করো, মোটরসাইকেলে দেখো, মোটরসাইকেল গুলোতে আসতে অনেক ঢাকা ফেয়ারিং, তারপর এটা যাবে, ফেয়ারিং এর সময় আগুন একটু নিভে যায়, ইগনিশন বন্ধ থাকে, ঠিক আছে। তারপর এই ইঞ্জিনটাও সেপারেট, এই ইঞ্জিনটা এইটা আর ফের পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এটা কোথায় যাবে, এটা স্পেশাল। আমরা তোমাদের একটা ভিডিও দেখি স্যার। হ্যাঁ বল। স্যার এরকম সেপারেট ইঞ্জিন ইউজ করার প্রয়োজনটা কি? মানে সরাসরি একটা ইঞ্জিন দিয়ে যেতে পারতো না? একটা ইঞ্জিন দিয়ে যাইতে পারতো না, দরকার নেই, এত বড় ইঞ্জিন তো তোমার দরকার নেই, এখানে 9টা ইঞ্জিন আছে। আমার স্পেসে গিয়া আর এই ইঞ্জিনের মধ্যে তো ফুয়েলও থাকে না, এটা যদি তোমার একটা ইঞ্জিন হয়, এই ইঞ্জিন তো শেষ, অনেক কষ্ট ইঞ্জিন, এটা তো আর ফেরত আসবে,
তাহলে এইটার মধ্যে সামান্য ফুয়েল রাইখা 10-15% ফুয়েল রাইখা এটার ব্যাক করানো, এটা একটা ড্রোন শিপের মধ্যে পড়ে। এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে বিরাট অ্যাচিভমেন্ট। এই শিপ, এই ইঞ্জিনটাকে যে আবার ইউজ করা যাচ্ছে, এখন এটা নিয়ে যদি তুমি একটা দিয়ে যদি তুমি যাও, এই একটা ছোট আমার পেলোডের জন্য এত বড় ইঞ্জিন নিয়ে আমি তারপর এটা এটা কি করবো? এটা ছেড়ে দাও, তাই না? টেকনোলজিটা তো ডিফারেন্ট, তোমাকে বুঝতে হবে। শাটেলের টেকনোলজি এটা তো এক না। এই টেকনোলজিটা কি টেকনোলজি, আর এটা কি টেকনোলজি, ডিফারেন্ট। এই যে এখানে এগুলি তো তোমার এগুলি তো ফেলা দিচ্ছে, এটা তো ইঞ্জিন না, আসলে এগুলি ফুয়েল অক্সিজেন ক্যারি করছে। এখানে একটা জিনিস, এই একটা পুরো জিনিসকে নিয়ে যেতে হচ্ছে, আবার একটাকে ফেরত দিতে হচ্ছে। এটার মধ্যে লোড বেশি না হবে, এটার মধ্যে লোড, এটার মধ্যে লোড বেশি না হবে। আমাদের এখানে যে লোড নিচে, এখানে লোড হবে পেলোড, এখানে লোড, এই লোড যদি বেশি হয় তুমি দেখবা SpaceX তখন এখানে আরো অনেক বুস্টার ওরা জয়েন করছে। ঠিক আছে, আমাদের লোড কম ছিল, আমাদের ছোট্ট একটা, এই যে আরেকটা ইঞ্জিন, এইটা হচ্ছে তোমার, ঠিক আছে। এখন এটা তোমার যদি এই একটা ইঞ্জিন যদি হয়, তাহলে এই ইঞ্জিন তোমাকে হয় তাকে ছেড়ে দিতে হবে, তাহলে এই ইঞ্জিনকে কি হবে বলো? এই ইঞ্জিন যদি আমি ব্যাকই করতে চাই, তাহলে আমার একটা ইঞ্জিন তো দরকার নেই, আমার একাধিক ইঞ্জিন। তখন এই ইঞ্জিনটা ব্যাক করানো হচ্ছে, বড় রেস্টের জন্য কম ইঞ্জিন দরকার, তখন আলাদা। এটা হচ্ছে প্রেজেন্ট স্টার্ট। তাহলে আমরা যদি প্রোফাইলটা পাত্তা বুঝি, এই যে ল্যান্ডিং অফ তোমার মেইন ইঞ্জিন, এটা যখন একটু ঢুকে এটাতে আগুন ধরে, আগুন ধরে, তবে কিছু কিছু দেখানো যায়, আস্তে করে দেখাই। আচ্ছা, তার আগে এইখানে এই প্রপোর্শন সিস্টেমের সব ফর্মুলা বলা আছে। হোয়াট ইজ থ্রাস্ট, হোয়াট ইজ না, এটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট ইজ থ্রাস্ট থেকে পাওয়ার এমনি সিএ দিয়ে গুণ, অর্থাৎ ফোর্সের সঙ্গে সিএ দিয়ে গুণ। স্পেসিফিক ইম্পালস কি, পার ইউনিট মাস, থ্রাস্টের পার ইউনিট মাসকে বলা স্পেসিফিক ইম্পালস। এটা আমাদের কেরোসিনে বেশি, এটা আমার সরি কেরোসিনে কম, হাইড্রোজেনে বেশি। propulsive power, thrust power, gas kinetic energy. Propulsive efficiency, thrust power, propulsive power. Thermal efficiency, propulsive power divided by energy released by the combustion. Mass of fuel, heating value of fuel. Overall efficiency. অঙ্ক আছে একটা, একদম সিম্পল, নিজেরা করো। ঠিক আছে, এই চ্যাপ্টার ইনফ্যাক্ট আমি শেষ করে দিই। আমি তোমাদের ছোট্ট একটা ভিডিও দেখাবো।
তোমরা যারা গ্যাস ম্যাক্স কিউবের একটা কথা আছে, এটা ফ্লুইডে পড়ানো হয় কিনা, মানে ডেনসিটি কমতে থাকে, ভেলোসিটি বাড়তে থাকে, একটা সময় আছে ম্যাক্সিমাম ডাইনামিক প্রেসার। ওইটা যে কোনো ক্রাফটের জন্য একটা চ্যালেঞ্জ। ওইটা যখন ওরা পার হয়, সেটা ওরা একটা মাইলস্টোন হিসেবে কনসিডার করে, সেটাই ওরা করবে। ভিডিও দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা স্যার যাচ্ছে না। জি স্যার ভিডিও মানে একটা ব্ল্যাক স্ক্রিন এসে আসছে স্যার। আচ্ছা, একদম কিছু দেখা যায়নি না? না ও, স্যার বুঝতে পারছি। এখন এখন দেখা যায়? জি স্যার এখন জি যাচ্ছে। স্যার। এখন যেটা হবে, প্রথম স্টেজ ইঞ্জিনটা টার্ন অফ হবে, সেপারেট হবে, তারপর সেকেন্ড স্টেজ ইঞ্জিন স্টার্ট হবে। এটা প্রথম স্টেজ ইঞ্জিন, উপরে একটা ক্যামেরা আছে, সেখান থেকে দেখা যাচ্ছে দিস আর দ্য ইঞ্জিন। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ ইঞ্জিন, ঠিক আছে? এটাই এখানে কাট অফ হয়ে সেপারেট হয়ে যাবে, এটা খুলে যাবে। এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ ইঞ্জিন, এটা ব্যাক করবে, এটা ব্যাক করবে, এটা যাচ্ছে, এটা ব্যাক করবে, এটা ব্যাক করতেছে অ্যাকচুয়ালি। এখন অ্যাটমসফিয়ার বাইরে আসছে আস্তে আস্তে।
সেকেন্ড স্টেজ থেকে ফেয়ারিং গুলা ফেলে দিবে। স্যার সেকেন্ড স্টেজ ইঞ্জিনটা কি এখন স্ট্রাটোস্ফিয়ার আছে? সেটা এই হাইট দেখে বুঝতে হবে। এখানে কত 120 কিলোমিটার, ওই হাইট দেখে তোমরা understand করবে। স্যার ওইটা তো লাল হয়ে গেছে দেখা যাচ্ছে। লাল তো কম্বাসন হচ্ছে না, এটা তো বার্নিং, এটা ইঞ্জিনে বার্ন হচ্ছে না, এটা তো ইঞ্জিন থেকে এখানে গ্যাস বেরোচ্ছে, হট প্রোডাকশন গ্যাস, তো বার্ন, ঠিক আছে। আর কোন কি, এই যে এখানে হাইট দেওয়া অ্যালটিটিউড দেওয়া আছে, তো কোন কোথায় কি আছে দেখতে হবে, এটাতে বলা আছে। অ্যাটমসফিয়ারের বাইরে। এখানে স্পিড হাইট সব এসএস2 এটার বলা হচ্ছে, এটা স্যার এখানে তো ইঞ্জিনটা পুরো রেড হট হয়ে আছে, তো কি স্যার সমস্যাটা এখানে কি? ইঞ্জিনের ম্যাটেরিয়ালের কি স্যার কোনো ডিফরমেশন ঘটতেছে না? আদার কি করবে? এই যে মার্লিন ইঞ্জিন এখন রেড হট হয়ে গেছে, গ্যাস গ্যাস বেরোচ্ছে দিক দিয়ে, হট গ্যাস 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ম্যাটেরিয়াল তো সেভাবে সিলেক্ট করা হবে, যেটুকু অ্যালাউবে সেটুকু হবে। এই যে এটা ফার্স্ট স্টেজ, অ্যাটমসফিয়ার ঢুকলো, এন্ট্রি বার্ন বলে, এই বার্নটা হচ্ছে এন্ট্রি। আর সে নিজেও ফুয়েল, কিছু সামান্য ফুয়েল আছে ওটা বার্ন করবে, নামানো নামার সময় যেন আস্তে করে নামবে।
ওদের স্টেজ 1 এর কানেকশনটা চলে গেছে আজ আসবে। এই যেটা ল্যান্ড করছে স্টেজ 1 ড্রোন শিপের উপর ল্যান্ড করছে। এটা একটা সাকসেস, ফার্স্ট স্টেজ রিকভার্ড হলো, এটা একটা সাকসেস। স্যার বলো। স্যার এখানে তো যেটা দেখলাম যে স্যার মানে 14-15 হাজার কিলোমিটার পার আওয়ার স্পিড, হ্যাঁ তাহলে স্যার এখানে যে ফুয়েলটা জ্বলতেছে তো হিউজ পরিমাণ ফুয়েল লাগবে প্রতি মিনিটে প্রতি আওয়ারে, অবশ্যই। তাহলে এতগুলো অক্সিজেন নেই আর কিভাবে স্যার? হ্যাঁ কিভাবে যাচ্ছে দেখতে হবে, দিতে ক্যারি করতে পারলে যাবা, নাহলে যাবা না। আমাদের যে স্যাটেলাইট, এটা তো সামান্য মাছটা বলে গেলাম, এর থেকে বেশি বেশি মাছ নিয়ে যাচ্ছে না, আর বেশি ফুয়েল নিতে হবে, বুস্টার দিয়ে। তবে স্পেসে বাইরে গেলে তোমার রেজিস্ট্যান্স কমে যাবে, fuel consumption কমে যাবে। যার জন্য তো একটা ইঞ্জিন দিয়ে চলছে, আর অ্যাটমসফিয়ারের মধ্যে 9টা ইঞ্জিন। ফার্স্ট স্টেজ রকেটটা স্যার সাগরে কেন নামালো স্যার? ড্রোন শিপে এখানে তো স্যার আনস্টেবল সাগরে সারফেস। এখানে যেটা হলো, ওরা হিসাব করে দেখছেন, তাহলে তোমরা বুঝবা, তুমি যদি এখান থেকে ছাড়লা, এখন যদি ওইটাকে এখানে আনতে হয় আরো অনেক বেশি ফুয়েল লাগে। ওরা এইখানে যে যখন সেপারেট হইলো, ইজি যেটারে এখান থেকে এখানে নিয়ে আসে, এটার জন্য ওদের ফুয়েল কনজাম্পশনই কম লাগে। নাহলে এটাকে যদি আবার ওই যেখান থেকে নিয়ে এসে এখানে আনতে হয়, সমস্যা। ওই জন্য ও সুবিধা মতো নামে, শিপটা হলো ড্রোন, সে ম্যানুভার করে ওর জায়গা মতো ও নাম ইজি করার জন্য এটা করা। ঠিক আছে? আরো করবা, স্পেস এক্স সম্বন্ধে করবা, যেহেতু মিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট ওরা নিল এবং ওদের এই টেকনোলজিটা নিউ স্পেস এক্স, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন তারা নিয়ে গেল, তখন তাদের ফার্স্ট স্টেজ রিকভারি হচ্ছে 25তম। বলছে অনেক ভিডিও দেখবো, অনেক ফেল করছে, অনেকবার ফেল করছে, দেখা গেলো নামলো পড়ে গেল। হ্যাঁ, ওই সময় ওখানে কিন্তু আবার নামার আগে কিন্তু আবার ফুয়েল বার্ন করে, ফুয়েল বার্ন করা উল্টো থ্রাস্ট তৈরি করে আস্তে আস্তে নামে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। জয় নামতে গেলে ভেঙে যাবে, থ্রাস্টে ভেঙে যাবে, ইম্প্যাক্টে ভেঙে যাবে। ওইখানে আবার ফুয়েল বার্ন করে স্পিড কমায় নামছে, চ্যালেঞ্জিং। টিন দিয়া ব্যালেন্স কইরা, তাও আবার ওখানে দেখবা যে ইনজেকশন আছে, স্পিড কইরা ব্যালেন্স করে নামছে। নট দ্যাট ইজি প্রসেস, ওরা সাকসেসফুলি এটা করতেছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, ঠিক আছে? আমাদের নেক্সট চ্যাপ্টার, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার, এটা হচ্ছে ডাইরেক্ট এনার্জি কনভার্সন। ডাইরেক্ট এনার্জি কনভার্সন সিস্টেমস
আর ম্যাটেরিয়াল নিয়ে কথা বলতেছে, অবশ্যই ম্যাটেরিয়াল ম্যাক্সিমাম পসিবল যেটা দরকার সেটা দেওয়া হচ্ছে। একটু নির্বিশালী শেষ, রিফর্ম করে যদি ক্র্যাক করে যায় ইঞ্জিন শেষ। এগুলির মধ্যে তো কোনো ফেলের তো কোনো মানুষ নেই, কোনো প্রবলেম। কিন্তু এগুলি তোমার মানুষ ক্যারি করে, তাই না? অ্যাস্ট্রোনট ক্যারি করে, একটু নির্বিশালী শেষ, হাই স্পিড। বিশেষ করে সমস্যা হলো যখন ব্যাক করে, যখন অ্যাটমসফিয়ারে এন্ট্রি হয়, তখন একটা হিউজ ধাক্কা লাগে। পানির মধ্যে পড়লে যেমন বাতাস থেকে ধাক্কা লাগবে, সেরকম ধাক্কা লাগবে। ওই ধাক্কাতে আগুন ধরে এন্ট্রি বার্ন করে, যেটা এখানে ইঞ্জিন স্টেজ 1 এ। Direct energy conversion systems continuously convert various forms of thermal, chemical, or nuclear energy without the use of working substances. Direct. এখানে পাঁচটা নাম দেওয়া হলো: fuel cell, photovoltaic system, thermionic systems, magnetohydrodynamic systems, thermoelectric systems. Fuel cell. Fuel cell কি? এখানে জাস্ট বোঝানোর জন্য। তোমরা ইলেকট্রোলাইসিস সিস্টেম, পানির ভিতরে কারেন্ট দিলে ওয়াটার ভেঙা হাইড্রোজেন অক্সিজেন, ঠিক উল্টা। দুটো ইলেকট্রোডে হাইড্রোজেন অক্সিজেন দিবা, কারেন্ট দিবা, ঠিক আছে? এই হচ্ছে the electrolysis of water. The water is separated in H2 and oxygen by passage of an electric coil. B. The small current flows, the O2 and the small current flows. The O2 and H2 are recombining. Larmini and Dixable. এখান থেকে ফুয়েল সেল আইডি আছে, হাইড্রোজেন হইতে পারে, অন্য কিছু হইতে পারে। আমরা ফুয়েল সেলে হাইড্রোজেন বলি, হাইড্রোজেন এখানে ফুয়েল ঢুকবে হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যানোড। অ্যানোডে কার হচ্ছে ইলেকট্রন তৈরি করে, এবং প্রোটন হাইড্রোজেন আয়ন। এই আয়নটাকে তোমার ক্যারি করতে হবে ইলেকট্রোলাইট। এর কাজ হচ্ছে এই আয়নটাকে ক্যারি করা। এই সার্কিটের কাজ হচ্ছে ইলেকট্রনকে ক্যারি করা, করে আর একটা ইলেকট্রন ক্যাথোড। ক্যাথোডে আসবে অক্সিজেন, অক্সিডাইজ। তাহলে ক্যাথোডে আসবে অক্সিডাইজার, ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন, প্রোটন। প্রোডাক্ট কি? ওয়াটার। এই যে কারেন্টটা ফ্লো করবে, তাহলে আমাদের দুটো ইকুয়েশন। অ্যানোড ইকুয়েশন হইলো হাইড্রোজেন ভেঙে ইলেকট্রন, আয়ন। ইলেকট্রন যাবে এক্সটার্নাল সার্কিট, জাস্ট উই নিড। এইটা যাবে ক্যাথোডে। কিভাবে যাবে? একটা মিডিয়াম লাগবে, ইলেকট্রোলাইট। এটা না গেলে শেষ। এইটা, কারণ এইটা ক্যাথোডে যে গেল, ক্যাথোডে এই ইলেকট্রনটা ক্যাথোডে ওর সঙ্গে মিক্স হবে, অক্সিজেন মিলে ওয়াটার। দুটো যদি যোগ করো তাহলে কি দাঁড়াবে? দাঁড়ালে হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান সমান ওয়াটার। আর কিছু না, ইলেকট্রন হাইড্রোজেন সব চলে গেল, ইলেকট্রিসিটি পাই। বাই প্রোডাক্ট অনলি ওয়াটার। একটু ভালো কি হবে? হাইড্রোজেন ভবিষ্যতের ফুয়েল, এটাকে বার্ন করো, বাইরে ওয়াটার, যেহেতু কার্বন নাই, ফুয়েল সেল ইউজ করো, ওয়াটার। তো ফিউচার ফুয়েল, hydrogen will come from water. Electricity will come from solar. এছাড়া আর কোনো গতি নেই। যদি কোনো এনার্জি পৃথিবী থেকে যদি পুরো ফসিল উঠেই যায়, তখন হাইড্রোজেন could be the fuel cell is a steady flow device. ব্যাটারির সঙ্গে পার্থক্য, ব্যাটারি কিন্তু স্টেডি ফ্লো না, ব্যাটারি হচ্ছে ওয়ান টাইম ডিভাইস। তোমরা জিনিস চার্জ করবা, চার্জ শেষ। কিন্তু ফুয়েল স্টেডি ফ্লো, ফুয়েল ফ্লো হবে, অক্সিডাইজার ফ্লো হবে, ইলেকট্রিসিটি তৈরি হবে। So this is steady flow system. তোমরা আজকে 8টার সময় আসতেছো নাকি?
জি স্যার। জি স্যার। ঠিক আছে চলো দেখি। হ্যাঁ, স্যার বলো। স্যার এখানে আমরা ফুয়েল সেলকে ডাইরেক্ট এনার্জি কনভার্সন বলতেছি, যে এখানে কোনো সাবস্টেন্স নাই, উইদাউট এনি সাবস্টেন্স এনার্জি ট্রান্সফার, এটা কিভাবে হচ্ছে ফুয়েল সেলে? তুমি ডাইরেক্ট এখানে ইলেকট্রিসিটি তৈরি করবে। তুমি যদি হাইড্রোজেনকে বার্ন কইরা মেকানিক্যাল তৈরি করবে, সেখান থেকে ইলেকট্রিক এনার্জি, এটা ইনডাইরেক্ট হয়ে গেল না? এটা ডাইরেক্ট না, একেবারে ডাইরেক্ট ইলেকট্রিক এনার্জি। জি স্যার। মানে এখানে কি কম্বাসন ছাড়া এনার্জি হচ্ছে হ্যাঁ কারণে? হ্যাঁ, এখানে তো কোনো কম্বাসন, একে ডাইরেক্ট ফটোভোল্টাইক সেল পিভি সেল, এটা ডাইরেক্ট। আচ্ছা, কিন্তু এই যেটা সোলার ফটোভোল্টাইক যদি না ইউজ করে, তুমি গত সেমিস্টারে বললা থার্মাল কনভার্সন, ওটা তো ডাইরেক্ট না। সোলার এনার্জিকে কালেক্ট করলা আর রিসিভার দিয়া কনসেন্ট্রেট কইরা আর একটা সিস্টেম মিলা, ইটস নট ডাইরেক্ট। কিন্তু এখানে ডাইরেক্ট সোলার এনার্জিকে ইলেকট্রিসিটি, এখানে ফুয়েল এনার্জিকে ইলেকট্রিসিটি ডাইরেক্ট। ব্যাটারি স্যার যেগুলো রিচার্জ করা যায় ওটা কি ফুয়েল সেল? ব্যাটারি নো নো নো, ওটা তো ওয়ান টাইম, তুমি তো রিচার্জ করবে। এখানে স্টেডি ফ্লো মানে একটা ফ্লো থাকতে হবে, স্টেডি স্টেডি। এখানে এয়ার কিংবা অক্সিডাইজার ঢুকতেছে স্টেডি, ফুয়েল ঢুকতেছে স্টেডি। তুমি যদি বলো না আমি ফুয়েল সেলের মধ্যে ফুয়েল ঢুকায় রাখছি, আবার 1 ঘন্টা পরে আবার ফুয়েল ঢুকাইতে হবে, তাহলে তো হইলো না। তুমি স্টেডি ফুয়েল সেলের মধ্যে ফুয়েল, হ্যাঁ ফুয়েলের জন্য একটা চেম্বার আছে, প্রেসারাইজ চেম্বার থাকবে, কম্প্রেস ফুয়েল সিস্টেম থাকবে, কিন্তু ফুয়েল সেলে সে তো ঢুকতেছে কন্টিনিউয়াস। ব্যাটারিতে তো সে তো ঢুকতেছে, ব্যাটারি তো একটা সিস্টেম, এটা তো স্টেডি সিস্টেম। যে কোনো চার্জার সেটা স্টেডি, স্টেডি মানে একটা ফ্লো। এখানে ফুয়েল ফ্লো হচ্ছে স্টেডি, শুধু ফুয়েল ফ্লো স্টেডি হবে না, অক্সিডাইজার স্টেডি ঢুকতে হবে, না ঢুকলে হবে, দ্যাট ইজ কল্ড স্টেডি। The fuel cell is a steady flow device in which a fuel and an oxidizer combine chemically in an isothermal reaction to produce electric work. This is achieved by two reactions that occur on separate electrodes. The fuel and oxidizer do not come directly into contact with each other because the direct contact would generally involve a non-isothermal reaction. দুটো আলাদা থাকতে হবে, একসঙ্গে রাখা যাবে। One reaction occurring on the surface of one electrode, এটাকে বলে anode. Ionizes the fuel, sends release electrons to an external circuit. এটা হচ্ছে অ্যানোডের কাজ। ফুয়েল আসবে, আয়ন এক্সটার্নাল সার্কিটে যাবে। হাইড্রোজেন আয়নের কথা বলতেছি না, অন্য কিছু। হাইড্রোজেন আয়ন সবসময় হবে, হাইড্রোজেন ফুয়েল না হইলে অন্য কিছু হইলে না হইতে পারে, কিন্তু এর কাজ হচ্ছে ইলেকট্রনকে ট্রান্সফার এক্সটার্নাল সার্কিট। On the surface of other electrode, a reaction occurs that accepts electron from the external circuit. ওর কাজ হচ্ছে এক্সটার্নাল সার্কিট থেকে ইলেকট্রন নেওয়া, and electrons combine with hydrogen ion and oxygen. হাইড্রোজেন আয়ন কি অন্য কোন আয়ন, এটা হাইড্রোজেন লেয়ার ঠিক করে। And electrolyte between the electrodes transports ions to complete the overall chemical reactions and also to complete the circuit. Electrodes. Anode is defined as the electrode. এখানে আমি অনেক ভাবে লিখছি, কথাবার্তা রিপিটেশন আছে। Electrode that supply electrons to the electric circuit. এটা হচ্ছে আসলে। The cathode is defined as the electrode that receives the electrons from the circuit. That is the definition. Hydrogen ion সবসময় হবে। এটা হচ্ছে anode reaction for hydrogen oxygen fuels. এটা হচ্ছে cathode reaction, hydrogen fuels. The electrons enter the external circuit and hydrogen ions into the electrolyte. On the cathode surface, oxygen combine, একই কথা উল্টে ফেলছে। The electrolyte transports ion to complete the oxygen. এটা হচ্ছে মিথেন অক্সিজেন ফুয়েল। মিথেনে ফুয়েল হচ্ছে মিথেন অক্সিজেন,
অক্সিডাইজার। তাহলে এখানে দেখো মিথেন ঢুকলো, ইলেকট্রন চলে গেল এক্সন সার্কিট, কি হইলো? হাইড্রোজেন আয়ন হইলো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড হইলো, আবার এখানে ওয়াটার লাগে, তাহলে কি হইল? তাহলে এই যে এখানে গেল, এখানে অক্সিডাইজার, ইলেকট্রন, হাইড্রোজেন আয়ন, প্রডিউস হবে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তাহলে ওয়াটার এদিকে যাবে, কিছু এদিকে যাবে, যেহেতু এখানে কিছু কনজিউম করছে, যে পরিমাণ কনজিউম করবে সে এদিকে আসবে। প্রোডাক্ট এখানে কার্বন ডাই অক্সাইড অলসো। তাহলে মিথেন অক্সিজেন ফুয়েল সেলে প্রোডাক্ট হচ্ছে তোমার সিলেক্টিভ পাওয়ার, বাই প্রোডাক্ট কার্বন ডাই অক্সাইড, যেটা হাইড্রোজেন ছিল না। কার্বন, যেহেতু মিথেনে কার্বন আছে, এখানে রিঅ্যাকশন গুলা দেওয়া আছে। তাহলে ওই আগের মতো করে যদি মিথেন অক্সিজেন ফুয়েল সেল এক্সপ্লেন করতে বলা, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন হবে, একদম ইজি চ্যাপ্টার। 5টা জিনিস মুখস্থ করবা, ভালো করে বুঝিয়া এক্সপ্লেন করবা, সুন্দর করে ফিগার টিগার দেয়া, রিঅ্যাকশন থাকলে রিঅ্যাকশন দিয়া, এই চ্যাপ্টার থেকে অ্যাকসেপ্ট করছে, একদম ইজি। তাহলে অ্যানোড রিঅ্যাকশন লিখবা, ক্যাথোড রিঅ্যাকশন লিখবা, দুইটা যোগ করবা, যোগ করবা, যা আসে। তাহলে এখানে দুইটা, এখানে চারটা। তাহলে কার্বন মনোক্সাইড ফুয়েল, অক্সিজেন অক্সিডাইজার, প্রোডাক্ট হলো কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, ইলেকট্রিসিটি। এটা নিয়ে কোনো সমস্যা নেই, স্টিল দেয়ার। ফুয়েল সেল ফ্যাক্টস, এখানে অনেক কথাবার্তা, এখানে বিভিন্ন কথাবার্তা পাইছি, সব লিখছি। The two non-consumable electrodes play a catalytic role in facilitating the ionizing reactions. Electrodes, current density 40 ampere per meter square. Electrode surface area. A variety of synthetic fuels have been tried: hydrogen, methanol, ammonia, methane. Solid electrolytes are equally applicable to electrochemical fuel. আজকাল সলিড ইলেকট্রোলাইট, কারণ নিউক্লিয়েটে কাজ হচ্ছে আয়ন ট্রান্সফার করা, আমাদের হাইড্রোজেন আয়ন। সলিড ইলেকট্রোলাইট নিয়ে কাজ হচ্ছে, ফ্লুইডে কাজ হচ্ছে। রেজাল্ট দেখে কি দাঁড়ায়? প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, অর্থাৎ এই একটা মেমব্রেন, তার সে যদি এই এটাকে ট্রান্সফার করতে পারে, হয়ে গেল। The major application has been in the space industry. Apollo 13 uses ওয়াটারটা তুমি পোর্টেবল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। The major application has been in the several different fuels have been considered for using fuel cells: hydrogen, carbon monoxide, and the lighter hydrocarbons. The heavy hydrocarbons may be reformed outside the fuel cell itself, reform করে ভেঙে ভেঙে, and lighter fuels thus formed and then used in the fuel cell. Either pure oxygen or air is always supplied to the cell to provide the oxidation. The gases are at high pressure. Electrolyte may be solid or liquid. The various electrolytes used are potassium hydroxide, zirconia oxide, porous ceramic, solid polymers. Hydrogen ions are produced by the dissociation of hydrogen molecule at the anode electrolytes. Hydrogen ion. এগুলি ফ্যাক্ট গুলা সুন্দর করে পড়া জানা যায়। আমাদের নেক্সট হচ্ছে ফটোভোল্টাইক ডিভাইস। ফটোভোল্টাইক ডিভাইস একটা সেমিকন্ডাক্টর। হোয়াট ইজ কন্ডাক্টর? নিজেরা বল, হোয়াট ইজ কন্ডাক্টর, হোয়াট ইজ ইনসুলেটর? সেমিকন্ডাক্টর এর মাঝামাঝি। তাহলে আমাদের সিলিকনের মধ্যে, সিলিকনের বাইরে 4টা ইলেকট্রন। সিলিকনে অ্যাটমিক নাম্বার 14, নাম্বার অফ প্রোটন নিউক্লিয়াস 14, ইলেকট্রন 14। তাহলে বাইরে ইলেকট্রন 4। তাহলে তোমাকে ডোপিং করতে হবে বাইরে ইলেকট্রন 3টা, বাইরে ইলেকট্রন 5টা। এরকম হইলো ফসফরাস বোরন। ফসফরাসের বাইরে ইলেকট্রন 5টা, বোরনের বাইরে ইলেকট্রন 3টা। তাহলে তুমি যদি সিলিকনের মধ্যে ফসফরাস ডোপিং করো, সেটা হয়ে যাবে এন টাইপ সেমিকন্ডাক্টর, যেহেতু
একটা ইলেকট্রন বেশি বাড়তি। আর যদি বোরন দিয়ে ডোপিং করো একটা কম, এটাকে বলা হয় পি টাইপ, এবং কম মানে বলা হয় হোল, এইচএলই, হোল অফ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে তাহলে এই ধরনের দুইটা কন্ডাক্টর যদি পাশাপাশি রাখা হয় তাহলে ইলেকট্রন মুভ করতে হবে। এখান থেকে বাড়তিটা এখানে আসবে, আসে ইন্টারফেসে একটা ব্যারিয়ার হয়ে গেল। এখন যদি সানলাইট তুমি ফেলাও তাহলে কি হবে? সানলাইট ফেললে এই ইলেকট্রন তখন অনেক ইলেকট্রন হবে, তখন একটা সার্কিট করে দিবা, হয়ে গেল ফটোভোল্টাইক। ঠিক আছে, তাহলে আমাদের সিলিকনের মধ্যে ডোপিং করতে হবে ফসফরাসের, ফসফরাস ডোপিং করলে এন টাইপ, বোরন ডোপিং করলে পি টাইপ, বোরন হলে পি টাইপ মাইনাস কম একটা, রাইট, পি টাইপ, যেটাকে আমরা বলি হোল, হোল অফ ইলেকট্রন। বুঝা গেছে? সব কথাবার্তা এখানে লেখা আছে। তোর এই যে কি হবে, বন্ড গুলা চারটা চারটা, এখন একটা এই চারটা বলে এটা কোভ্যালেন্ট বন্ড, কেমিস্ট্রিতে অবশ্যই করছো। এখানে এটা হচ্ছে তোমার, এটা হলো পি টাইপ, ধরুন একটা কম, একটা গ্যাপ হয়ে গেল, হোল, এটাকে বলে হোল, হোল অফ ইলেকট্রন। এখানে একটা এক্সেস ফসফরাস। নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে গ্যাপ এনার্জি, গ্যাপ এনার্জি কি দেখবা, গ্যাপ এনার্জি যত কম হয় তত ভালো, যত হ্যাঁ যত কম হয় তত ভালো। সিলিকনের গ্যাপ হচ্ছে 1.12 ইলেকট্রন, মানে কত এনার্জি পাইলে সে ইলেকট্রন জাম্প করবে, তাই না, বেরোবে। এখন দেখতেই পাচ্ছি এগুলি অনেক কম, কিন্তু যার মানে এগুলি কতটা হেলথ হ্যাজার্ডও দেখতে হবে, কস্টও দেখতে হবে, অ্যাভেলেবিলিটি দেখতে হবে। সিলিকনে 1.12, এটা অনেক কম। থার্মোআয়নিক ডিভাইস, এমিটার, ক্যাথোড, অ্যানোড, এমিটার। এখানে যদি তুমি হিট দাও, হিট দাও, তাহলে তোমার এই যে জাম্প করলো, একটা সার্কিট করে দিলে কারেন্ট, তাহলে জাম্প করবে কখন, তোমার এটাকে হিট করবে। হিট কেমনে করবা, এটা গরম করবা, তার মানে ফুয়েল থেকে কোনো এনার্জি বার্ন করে হিট করলাম, ডাইরেক্ট আমার ইলেকট্রিসিটি হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, এটা থার্মোআয়নিক। ক্যাথোড অ্যানোড ম্যাটেরিয়াল সব দেওয়া আছে, অনেক নিজেরা দেখে নিবে। ম্যাগনেট এমএইচডি জেনারেশন, এটা পরীক্ষা আমরা প্রায় দিই, নিজেরা পড়ে নিই। কম্বাসন চেম্বার, নোজেল, নোজেল দেওয়ার কারণ স্পিড বাড়ানো। হাই টেম্পারেচারের হাই ভেলোসিটি স্পিডের গ্যাস যখন যাবে, আয়োনাইজ গ্যাস, সিডিং করা হয়, আয়োনাইজ গ্যাস যাবে, এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ড হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে, তাহলে তোমার আচ্ছা আমরা কি কালকে আরেকবার একটু বুঝতে পারি, কালকে যদি আমরা একটু বসি, এমনি ওভারঅল পুরো চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টারে, এটা একটু শেষ করলাম, এমএসডি 5 মিনিট, আর সবগুলো চ্যাপ্টার নিয়ে একটু কথা বললাম, বুঝতে পারবা? জি জি স্যার, পুরো সবগুলো একটু সিলেবাসটা একটু আলোচনা করলে ভালো হবে। হ্যাঁ, তাহলে কালকে আমরা 10টায়, কিছু না বললে 10টায় আমরা বসি, ঠিক আছে? আজকে তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি। স্যার অ্যাসাইনমেন্টটা স্যার কখন হবে? অ্যাসাইনমেন্ট তোমরা ডেট দাও। স্যার ঈদের পর হলে ভালো হয়। আর সেটা আমাকে সিআর এর মাধ্যমে আমাকে জানাও, কোনো সমস্যা নেই। আমাদের এখানে অ্যাসাইনমেন্ট হবে গ্যাস টারবাইনের উপর, আর একটা অ্যাসাইনমেন্ট হবে গত সেমিস্টারের একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের ক্লাসটা আমাকে দেখতে হবে, আমার মনে হচ্ছে 2টা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি আমাকে দেখতে হবে। বলো। আমাদের কি একটা এক্সট্রা সিটি নেওয়া পসিবল? কেমনে সম্ভব? অ্যাসাইনমেন্টে তো অনেক সুযোগ, তাই না? নিজেরা বই খুলে পড়তে পারলে, লিখতে পারছে। অ্যাসাইনমেন্ট তো কম ছিল, তাই না? সারা জীবন এত বছর চাকরি, স্যার একটা অ্যাসাইনমেন্ট দেয়, কখনো তো দেয়নি, কারণ আমাদের অর্ডিন্যান্সে অ্যাসাইনমেন্ট ওয়াজ নট অ্যালাউড। এখন অ্যাসাইনমেন্ট অ্যালাউড করেছে, এটা তো একটা সুযোগ।
আবার বাড়তি কাজ করো। আর দিলেই তো হবে না, তোমাদের আমি ক্লাস টেস্ট নিচ্ছি কয়টা বলো তো? 3টা, মোট 6টা, মাত্র একটার মার্কস। গত সেমিস্টারের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, ওই যে সবাইকে রোল নাম্বার দিয়ে দিচ্ছি না, আমি সব ডাউনলোড করে আবার মাথা ঘুরতেছে, হাউ টু চেক অল দিস। কি বলো, 130টার ডাটা আমাকে স্টিম টেবিল দিয়ে বের করতে হবে। আমি এই যে ক্লাস শেষ হবে আমি ধরবো। এখন হয়তো বললাম না, যেটা প্রথম যেটা দিচ্ছে রোল নাম্বার দিয়ে সেটা সমস্যা নেই, এক্সেলে করছি, এটা তো স্টিম টেবিল থেকে নাও। আমার হাতে যদি স্টিম টেবিলের প্রপার্টি থাকতো, সাব রুটিন কিছু একটা, তাহলে আমি প্রোগ্রাম করে দিতাম। আমি তো ম্যানুয়ালি করতেছি। ভবিষ্যতে যখন তোমরা স্টিম টেবিল হ্যান্ডেল করবা, তোমরা আর তো এইভাবে অবশ্যই ডাটা দিবে, তোমাদের প্রোগ্রামের মধ্যে ডাটা ঢুকে যাবে সাব রুটিন। স্ট্রিম টেবিলে এগুলো স্যার ইকুয়েশন ফর্ম করা যায় না স্যার? অবশ্যই, এই যে সাব রুটিন বললাম না, সাব রুটিন মানে কি, there is some equation is there. আমি এবার একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম যে প্রপার্টিগুলো কোনো টেবিল থেকে না, নিজে নিজে বের করবে। প্রপার্টিগুলো কেমনে আসে সেটা কিন্তু একটা চ্যাপ্টার আছে কোন একটা বই, কিন্তু এটা হয়নি। কারণ আমি যখন পড়ালেখা করছি আমি একটা সাবরুটিন ইউজ করছি, আমি ভিজুয়াল কোডের মধ্যে সাবরুটিনটা বের করেছি, সে কন্টিনিউয়াস ডাটা নিয়েছে, নট পসিবল। তারপর আমি এখানকার মহান্তির বই থেকে কিছু ডাটা ম্যানুয়ালি নিয়ে একটা পেপার করলাম। পেপার করার পর আমার কালেকশন দেওয়া হলো ওই ডাটার সঙ্গে রজার্স মেহুর যে ডাটা পার্থক্য আছে। মনে করো লো প্রেসারে দেখা গেল স্যাচুরেশন টেম্পারেচার 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য, 0.3 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালভিন যাই বল, এটা হিউজ পার্থক্য লো টেম্পারেচার পুরা। আবার মেহু ডাটা ইনপুট করে আমাকে করতেছে, কারণ ওই সাবরুটিনটা তখন আমি বাংলাদেশে ইউজ করতে পারতেছিলাম লাইসেন্স। এরকম যখন তোমরা বাইরে কিংবা কোথাও কোম্পানিতে যাবা, তাদের কাছে হয়তো কিছু থাকে, তুমি ডাটা দেখা দেখা তোমাদের যারা পিডিবি চাকরি করবা, কন্টিনিউয়াস যদি এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়, স্টিম বের হচ্ছে, কোন প্রেসার টেম্পারেচার, এনার্জি অটোমেটিক চলে আসে, সুতরাং ওই সফটওয়্যারের মধ্যে ডাটা ঢোকা হচ্ছে, সম্ভব ইম্পসিবল। বুঝা গেছে? ছুটি যাও, বিকালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার।